14 নম্বর পার্টের শেষে আমরা দেখেছিলাম লি চেয়ারম্যানকে চার্চের ভেতরে ডেকে পাঠায়। সেখানে সে জেজের সমস্ত প্রমাণ তার সামনে হাজির করে এবং চেয়ারম্যানের কথা মতো আড়াল থেকে সরাসরি সামনে চলে আসে। এর পরের সিনে আমরা দেখতে পারি লির এই সামনে আসার আসল কারণটা কি। আসলে ডোডো গ্রুপের লির অফিসিয়াল নাম ছিল চ্যাং। চ্যাংকে এভাবে সামনে দেখে চেয়ারম্যান তো একদম অবাক হয়ে যায়। সে বলে, তার মানে এই সব প্রমাণ তুমি আমাকে দেখাচ্ছিলে, কিন্তু তুমি যদি আমার উপকারী করতে চাও তবে এভাবে আড়াল থেকে নাটক করার কি দরকার ছিল। লি তখন উত্তর দেয়, আপনার চারপাশে সবসময় এমন এমন লোক ঘুরে বেড়ায় যারা নিজেদের খুব বিশ্বস্ত দেখায়। ওই লোকগুলি আমাকে কখনো আপনার অবধি পৌঁছাতে দেয়নি, সেই কারণেই আমি এই অন্য রাস্তাটা ধরেছি। আর শুধু তাই নয়, আমি জেজের ভেতর থেকে সব খবর বের করতাম। জেজে যদি একবার টের পেয়ে যায় আমি তার পেছনে লেগেছি, তাহলে সে আমাকে আর আস্ত রাখবে না। চেয়ারম্যান তখন জানতে চায়, সবই তো বুঝলাম, কিন্তু জেজের উপর তোমার এত রাগ কেন? তার সাথে তোমার কিসের শত্রুতা? লি তখন বলে, ওই জেজে আমার পরিবারের চরম ক্ষতি করেছে, আমি শুধু তার সে হিসাবটাই চুকাতে এখানে এসেছি। আমি ভেবেছিলাম উপরওয়ালা নিজেই তাকে এর শাস্তি দেবে, কিন্তু উপরওয়ালা আমার কথা শোনেননি। তাই বাধ্য হয়ে আমি নিজেই এখন জেজেকে শেষ করার মিশনে নেমেছি। চেয়ারম্যান তখন অবাক হয়ে বলে, জেজে তোমার ফ্যামিলির সাথে কি এমন করেছিল? লি যখনই নিজের মুখ খুলতে যাবে ঠিক তখনই সে বাইরে কারো হেঁটে আসার আওয়াজ শুনতে পায়। লি সাথে সাথে সতর্ক হয়ে চেয়ারম্যানকে বলে, আমি আপনাকে একদম একা আসতে বলেছিলাম, কিন্তু মনে হচ্ছে আপনি সাথে করে কাউকে নিয়ে এসেছেন। আপনার উপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেল। এ কথা বলে লি সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় এন্ড্রু দূর থেকে লিকে পার হতে দেখতে পায়। এন্ড্রু ঠিক বুঝতে পারে না লোকটা আসলে কে, তাই সে লির পেছনে ছুটতে শুরু করে, কিন্তু লির মুখে তো মাস্ক পরা ছিল। লি এন্ড্রুকে একটা চিপা গলির ভেতরে নিয়ে যায় এবং সেখানে তাকে আচ্ছা করে ধোলাই দেয়। আর মারার ফাঁকে লি এন্ড্রুর আসল চেহারাটাও দেখে ফেলে। লি তখনই বুঝে যায় এন্ড্রু আসলে চেয়ারম্যানের হয়ে এখানে গোয়েন্দাগিরি করতেই এসেছিল। চেয়ারম্যান তাকে ডাকেনি, তাই লি সাথে সাথে চেয়ারম্যানকে একটা ফোন করে এবং বলে, সরি স্যার, এখন আর কোনো কথা নেই, বাকি যা বলার আছে আমি কাল সরাসরি অফিসে গিয়ে বলবো। পরের দিন অফিসে জেজে লি আর এন্ড্রুকে একটা জায়গায় ডেকে বলে, আমাদের টিমের ভেতরে একটা গুপ্তচর লুকিয়ে আছে যে আমাদের সব খবর চেয়ারম্যানের কানে তুলছে। কে সেই লোক সেটা আমাদের যে কোনো উপায় খুঁজে বের করতেই হবে। এ কথা শুনে লি সরাসরি এন্ড্রুর দিকে তাকায়। এন্ড্রু তখন ভেতরে ভেতরে ভয় পেয়ে হালকা চেঁচিয়ে বলে, আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমাকে গুপ্তচর ভাবছো নাকি? আমার তো উল্টো তোমার উপরে সন্দেহ হচ্ছে। তখন জেজে মাঝখানে এসে বলে, তোমরা দুজন একদম মুখ বন্ধ করো। শোনো লি, আজকাল চেয়ারম্যানের সাথে তোমার ওঠা বসা একটু বেশি দেখছি, তাই তুমি তার আশেপাশে থেকে বের করো যে আসল বেইমানটা কে। এই বলে জেজে ওখান থেকে চলে যায়। জেজে রুম থেকে বের হতেই এদের দুজনের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে মজু এসে হাজির হয় এবং লির উপর চড়াও হয়ে বলে, এন্ড্রুর কাছে ক্ষমা চাও। লি প্রচন্ড রেগে গিয়ে বলে, আমি মাপ চাইবো এই লোকের কাছে? মজু তখন বলে ওঠে, কারণ এন্ড্রু হলো চেয়ারম্যানের নিজের ছেলে। এবার মাথায় ঢুকেছে। লি তো শুনে পুরো অবাক হয়ে যায় যে এই এন্ড্রু নাকি আবার চেয়ারম্যানের ছেলে। লি তখন এন্ড্রুর মুখের উপর বলে, তুমি চেয়ারম্যানের ছেলে হও আর যারই ছেলে হও, আমি তোমার কাছে বিন্দুমাত্র মাথা নত করব না। ভবিষ্যতে তুমি যদি কখনো এই কোম্পানির সিও পদে বসো তখন না হয় দেখা যাবে। আর আমার মনে হয় ততদিনে আমি নিজে এই কোম্পানি ছেড়ে অন্য কোথাও চলে যাব। তখন এন্ড্রু একদম ভিলেনদের মতো হেসে বলে, খেলা তো সবে শুরু হলো, এরপর দেখো আমি তোমার কি হাল করি। এরপর লি মজুকে জিজ্ঞেস করে, এটা আপনি কি বলছেন স্যার? এন্ড্রু চেয়ারম্যানের ছেলে কিভাবে হতে পারে? সে তো জেজের দলে আছে। মজু তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু এটাই আসল সত্যি, তাই আমাদের এখন থেকে ওর ব্যাপারে অনেকটা সাবধান থাকতে হবে। এরপর মজু আর লি দুজন মিলে চেয়ারম্যানের অফিসে গিয়ে হাজির হয়। সেখানে লি চেয়ারম্যানকে বুঝিয়ে বলতে থাকে যে কিভাবে ডোডো গ্রুপের শেয়ার কিনে নিচ্ছে এবং তার সাথে পলিটিশিয়ান নীলও এই কাজে জড়িত। চেয়ারম্যান তখন লিকে বলে, আমি এই নীলকে অনেক হালকাভাবে নিয়েছিলাম, তুমি এক কাজ করো, জেজের কাছ থেকে ওর সব ইনফরমেশন জোগাড় করে আমাকে দাও। পরের সিনে দেখা যায় জেজে এন্ড্রু আর জেজের বডিগার্ড চেয়ারম্যানের বাসার দিকে যাচ্ছে। যার পথে বডিগার্ড বলে, চেয়ারম্যান এন্ড্রুকে নিজের বাসায় ডেকেছেন, তার মানে তার ওয়াইফও আজ এন্ড্রুকে দেখে নেবে। আর সে যদি একবার জানতে পারে যে এটা হলো চেয়ারম্যানের অবৈধ ছেলে, তাহলে তো সে অনেক ঝামেলা করবে।
যে তখন বলে এমনিতেও সে আজ বা কাল একদিন না একদিন তো এই সত্যিটা জেনেই যাবে। এরপর তারা সবাই মিলে চেয়ারম্যানের বাসায় পৌঁছে যায়। সেখানে খাবার টেবিলে চেয়ারম্যান অ্যান্ড্রুকে তার সাথে বসে ডিনার করতে বলে। এটা দেখে সিন্ডি তো পুরো চমকে ওঠে, কারণ তার বাবা তো সাধারণ এমপ্লয়ীদের সাথে বসে খাবার খাওয়াকে নিজের অপমান বলে মনে করত। তাহলে হঠাৎ করে এই ছেলেকে আজ কেন ডাকছে? ঠিক তখনই চেয়ারম্যান সবার সামনে পরিষ্কারভাবে বলে দেয় যে সিন্ডি, এটা তোমার ভাই। এ কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মারাত্মক ধাক্কা খেয়ে বলে, এটা আপনি কি বলছেন? আমার একটাই ছেলে, আর সে এখন জেলে আছে। চেয়ারম্যান তখন কড়া গলায় বলে, শোনো, এটা তোমার ছেলে নয়, এটা আমার ছেলে। এ কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফের চোখ একদম রাগে লাল হয়ে যায়। সে মুহূর্তে বুঝতে পারে যে এটা আসলে চেয়ারম্যান আর শ্যালমীর ছেলে। সে মনে মনে ভাবে এই ছেলে ঘরে এলে এই বাড়িতে হয়তো আর তার কোনো জায়গা হবে না। তাই সে রাগের মাথায় অ্যান্ড্রুকে অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে। সে অ্যান্ড্রুকে বলে, তোমার এতটুকু যোগ্যতা নেই যে তুমি এই বাড়িতে পা রাখো, বুঝতে পেরেছো? এক্ষুনি বেরিয়ে যাও। অ্যান্ড্রু সেখানে একদম চুপচাপ ছিল। তখন চেয়ারম্যান রেগে গিয়ে তার ওয়াইফকে বলে, যদি বাড়ি থেকে বাইরে যেতেই হয় তবে তুমি যাও, সে কোথাও যাবে না। এরপর চেয়ারম্যানের ওয়াইফ রাগে চিৎকার করে সেখান থেকে চলে যায়। রুমে গিয়ে সে জেজেকে ফোন করে বলে, আমি তোমাকে কতবার বলেছিলাম চেয়ারম্যান জানার আগে তুমি ওই ছেলের খোঁজ বের করো। এখন দেখো কি ভয়ানক কাণ্ড হয়ে গেল। জেজে তখন খুব সুন্দর অ্যাক্টিং করে বলে, আমি সত্যি জানতাম না যে চেয়ারম্যান এত তাড়াতাড়ি ওর খোঁজ পেয়ে যাবে। চেয়ারম্যানের ওয়াইফ তখন বলে, আমি ওসব কোনো অজুহাত জানি না, তুমি ওই ছেলেকে এখনই ডাকো, আমি ওর সাথে সামনাসামনি কথা বলতে চাই। আর এদিকে অ্যান্ড্রু যায় সিন্ডির রুমে, যেখানে সিন্ডি বসে ওয়াইন খাচ্ছিল। সিন্ডি তাকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? অ্যান্ড্রু তখন ঘরের চারপাশে তাকিয়ে বলে, এই রুম তো পুরো দামি দামি ওয়াইনে ভরা দেখছি। এই কথা বলে অ্যান্ড্রু নিজেই একটা বোতল তুলে নিয়ে খাওয়া শুরু করে। সিন্ডি তখন রেগে গিয়ে বলে, দেখো, তুমি আমাকে বোন মনে করতে পারো, কিন্তু আমি তোমাকে কোনোদিনই আমার ভাই বলে মেনে নেব না। অ্যান্ড্রু তখন উল্টো তাকে শোনায়, আগে তুমি মানুষের সাথে ভালো করে কথা বলতে শেখো আর অন্যকে সম্মান দিতে শেখো, বুঝতে পেরেছো? তখন না হয় তুমি আমার বোন হওয়ার যোগ্যতা পাবে। সিন্ডি এতে আরো রেগে যায় আর বলে, কাল পর্যন্ত যে একটা অচেনা লোক ছিল, আজ সে হঠাৎ করে ভাই হয়ে গেল। ঠিক তখনই সেখানে জেজে এসে হাজির হয় এবং অ্যান্ড্রুকে বলে, অ্যান্ড্রু, তোমার সৎমা তোমাকে ডাকছে, অর্থাৎ চেয়ারম্যানের ওয়াইফ তোমাকে রুমে ডেকে পাঠিয়েছে। অ্যান্ড্রু তখন সেই রুমে চলে যায়। সেখানে যাওয়া মাত্রই চেয়ারম্যানের ওয়াইফ অ্যান্ড্রু আর অ্যান্ড্রুর মাকে নিয়ে খুব বকাবকি করতে শুরু করে। সে অ্যান্ড্রুর মুখের উপর বলে, তুমিও ঠিক তোমার মায়ের মতোই হয়েছ। সে যেভাবে আমার হাজবেন্ডকে নিজের দিকে করে নিয়েছিল, তুমিও আজ এই বাড়িতে ওই নোংরামি করতে এসেছো। তোমার একটু লজ্জা হওয়া উচিত। আর আসল সত্য তো এটাই যে আমার হাজবেন্ড তোমার মাকে কোনোদিন মন থেকে ভালোবাসেনি। অ্যান্ড্রু তার মায়ের ব্যাপারে এসব আজেবাজে কথা শুনে অনেক রেগে যায় এবং বলে, সে আমার মাকে পছন্দ করতো না। একটা কথা পরিষ্কার বলে রাখি আপনাকে, আমার বাবা আপনাকে কোনোদিন ভালোবাসেনি, সে সবসময় আমার মাকে ভালোবাসতো। চেয়ারম্যানের ওয়াইফ একথা শোনা মাত্রই রেগে গিয়ে জোরে অ্যান্ড্রুকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, মুখ সামলে কথা বলবে। অ্যান্ড্রু তখন তার গালে হাত দিয়ে বলে, আপনি যেভাবে অতীতে এখান থেকে আমার মাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, সেভাবে আমাকে কিন্তু এই বাড়ি থেকে বের করতে পারবেন না। এ কথা শুনি অ্যান্ড্রু ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জেজের সে গোপন অফিসটা দেখতে পাই, যেখানে বসে তারা ডোডো গ্রুপের শেয়ার হাতানোর জন্য দিনরাত এক করে চেষ্টা করছে এবং কোম্পানির বিরুদ্ধে নেগেটিভ খবর ছড়াচ্ছে। লিতো এখন তাদের বিশ্বাস জেতার অভিনয় করছে, তাই সে সবার জন্য কিছু হালকা খাবার নিয়ে আসে। সেখানে জেজে বলে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আমি খুব শীঘ্রই 100 মিলিয়ন টাকা পেতে যাচ্ছি। এই ফান্ডটা পেলেই আমি কোম্পানির সমস্ত শেয়ার কিনে নিজের নামে করে নেব। এরপর জেজের লিগে সাথে নিয়ে পলিটিশিয়ান নীলের সাথে দেখা করতে চলে যায়। সেখানে প্রেস বা মিডিয়ার বড় বড় লোকদের পাশাপাশি ডিফেন্স ইন্ডাস্ট্রির সিও ভিক্টরও উপস্থিত ছিল। আসলে ভিক্টরের কোম্পানি এমন কিছু ত্রুটিপূর্ণ অস্ত্র বানিয়েছিল যা হঠাৎ করে নিচে থেকে বিস্ফোরিত হয়ে যায় এবং এর ফলে বেশ কিছু সৈন্য মারা যায়। এই ভয়ঙ্কর সত্য দুনিয়ার মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্যই তারা মূলত মিডিয়ার লোকদের ওখানে ডেকেছে, যাতে মোটা অঙ্কের টাকা দিয়ে নিউজটাকে ধামাচাপা দেওয়া যায়। আর এই ঘুষের টাকা দেওয়ার দায়িত্ব পড়ে লির উপর। এর বিনিময়ে ভিক্টর আবার নীলকে অনেক বড় ফান্ড দেয় এবং ওই টাকা দিয়ে যে ডোডো গ্রুপের শেয়ার কেনার ছক কষেছে, এটাই ছিল তাদের মূল প্ল্যান। কিন্তু লি তো এখন এই চক্রের সব তথ্য জেনে গেছে, তাই সে চেয়ারম্যানের কাছে গিয়ে পুরো সত্যিটা ফাঁস করে দেয়। চেয়ারম্যান সব শুনে বলে,
মিডিয়ার ওই লোকদের আমি খুব ভালো করে চিনি। নীলের সাথে ভিক্টরের যে গোপন লিঙ্ক আছে সেটা আমি নিজেই এখন পেপারে পাবলিশ করব। আর এর জন্য মিডিয়াকে যদি আরো বেশি টাকা দিতে হয় আমি তাও দেব। এরপর প্ল্যান অনুযায়ী মজু এক এক করে সব প্রেসের মালিকদের সাথে গোপনে দেখা করতে শুরু করে। সে তাদের বলে, নীল আপনাদের সত্যিটা লুকানোর জন্য যে টাকা দিয়েছে আমি আপনাদের তার থেকে ঠিক দ্বিগুণ টাকা দেব। আপনারা শুধু বড় বড় হেডিং দিয়ে খবরের কাগজের প্রথম পাতায় এই নিউজটা ছাপিয়ে দিন। কিন্তু প্রধান সম্পাদক ভয় পেয়ে বলে, না স্যার, আমি এত বড় রিস্ক নিতে পারবো না, দয়া করে আমাকে মাফ করুন। এ কথা শুনে মজু তাকে হালকা থ্রেট দিয়ে বলে, বছরের পর বছর ধরে ডোডো গ্রুপের সব দামি দামি অ্যাড কিন্তু আপনার নিউজ পেপারে দেওয়া হয়। ডোডো গ্রুপের থেকে আপনারা যে পরিমাণ রেভিনিউ পান অন্য কেউ তার ধারে কাছেও আপনাকে দেবে না। তাই নিজের লাভটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। এই বলে মজু সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে নীল জেজেকে ডেকে বলে, শুনলাম তুমি নাকি চেয়ারম্যানের ওই জারদ ছেলেকে নিজের কাছে রেখে খুব ভালো ট্রেনিং দিচ্ছ, কিন্তু একটু সাবধানে থেকো। ওর শরীরেও কিন্তু শেষমেশ চেয়ারম্যানের রক্তই বইছে। কখন যে সে তোমাকে ছোবল দেবে তার কোনো গ্যারান্টি নেই। জেজে তখন বলে, না, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি তাকে এমনভাবে নিজের হাতের মুঠোয় রেখেছি যে সে আমার হাত কখনোই ছাড়বে না। ঠিক তখনই জেজের বডিগার্ড আজকের তাজা খবর নিয়ে সেখানে হাজির হয়। পেপারে মেন হেডলাইনে লেখা ছিল, ভিক্টরের কোম্পানির অস্ত্র হঠাৎ ব্লাস্ট করায় অনেক সৈন্যের মৃত্যু হয়েছে এবং এই খবর ধামাচাপা দেওয়ার জন্য পলিটিশিয়ান নীল তাকে আড়ালে সাহায্য করছে। নীল নিজের চোখের সামনে এই নিউজ দেখে পুরো শকড হয়ে যায় এবং ভাবে তাদের এই টপ সিক্রেট প্ল্যান কিভাবে বাইরে গেল। ওদিকে ভিক্টর এই নিউজ দেখে একদম ক্ষেপে যায়। সে ফোনে নীলের উপরে অনেক চিৎকার করে। সে বলে, আমি আস্ত একটা পাগল ছিলাম যে তোমার মতো লোককে বিশ্বাস করেছি। তুমি এসব পেপারে কি ছাপিয়েছ? নীল কোনো উত্তর না দিয়ে রাগ করে কলটা কেটে দেয় এবং নিজের লোকদের উপর চেঁচিয়ে বলে, খুঁজে বের করো সেই বেঈমানকে যে আমাদের এই গোপন কথা পেপারের অফিস অবধি পৌঁছে দিয়েছে। এদিকে জেজে নিজের অফিসে বসে লি আর এন্ড্রুকে সামনে দাঁড় করিয়ে বলে, এত কিছু হয়ে গেল অথচ এখনো পর্যন্ত আমাদের দলের ভেতরে সে গুপ্তচরটাকে আমরা খুঁজে বের করতে পারলাম না, যে আমাদের দলে বসে আমাদের সব খবর ব্যাক টু ব্যাক চেয়ারম্যানের কাছে পৌঁছে দিচ্ছে। লি তখন নিজেকে সেভ করার জন্য এন্ড্রুর দিকে সন্দেহের চোখে তাকায়। এটা দেখে এন্ড্রু বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, আমার দিকে এভাবে কেন তাকাচ্ছ? এরপর লি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তবে জেজের মনে লি আর এন্ড্রু দুজনের উপরে অন্ধবিশ্বাস ছিল, যার কারণে সে এদের কাউকে সন্দেহ করতে চায় না। পরের সিনে আমরা দেখতে পাই ভিক্টর রেগে মেগে নীলের সাথে দেখা করতে আসে। নীল তখন ভিক্টরের কাছে মাপ চেয়ে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি নিজেও বুঝতে পারছি না এই টপ সিক্রেট খবর কিভাবে পেপারে গেল। তবে আপনি একদম চিন্তা করবেন না, যে ধোঁকাবাজ আমাদের এই কাজটা করেছে তাকে আমি মাটি খুঁড়ে হলো বের করব। আর এই পুরো ঝামেলায় আমি আপনার নাম একটু জড়াতে দেব না, বাকিটা আমার উপরে ছেড়ে দিন। এরপর নীল তড়িঘড়ি করে একটা প্রেস মিটিং ডাকে এবং ক্যামেরার সামনে এসে বলে, কিছু কিছু নিউজ পেপার সম্পূর্ণ ভুল এবং ভুয়া খবর ছড়াচ্ছে। আমার সাথে ভিক্টরের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর এই মিথ্যা খবর কারা এবং কেন ছড়ালো সেটা তদন্ত করার জন্য আমি একটি স্পেশাল টাস্ক ফোর্স নামিয়েছি, কারণ আমার কাছে দেশের সোলজার এবং জনগণের সুরক্ষাই সবার আগে। অন্যদিকে জেলের ভেতরে দেখা যায় নাথান তার কৃতকর্মের শাস্তি পাচ্ছে, তবে জেলের ভেতরে থাকলেও তার ভাব এখনো কমেনি। সে সেখানে তার ছেলের বাকি কয়েদিদের ভয় দেখিয়ে নিজের শরীর মাসাজ করে নিচ্ছে। ঠিক তখনই জেলের এক গার্ড এসে বলে, বাইরে তোমার সাথে একজন দেখা করতে এসেছে। নাথান তো মনে মনে ভেবেছিল হয়তো তার মা এসেছে, তাই সে বেশ খুশি হয়ে বাইরে যায়। কিন্তু ভিজিটিং রুমে গিয়ে দেখে তার মা নয়, বরং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসেছে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ওঠে, স্যার, বাইরে আপনার বাসায় এখন হুলস্থুল কাণ্ড চলছে, কিন্তু আপনি অলরেডি জেলের ভেতরে অনেক টেনশনে আছেন, তাই এসব ফালতু কথা বলে আমি আপনার টেনশন আর বাড়াতে চাই না। তখন নাথান বলে, ঠিক আছে, ওসব পরে দেখা যাবে, কিন্তু ওই জিনের উপরে আমার যে রাগ আছে আমি তার থেকে বদলা নিতে চাই। তুমি এক কাজ করো, ববির আন্ডারে যে গুন্ডারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করো, ওদের বলো জিনাকে যেন এমন ধোলাই দেয় যাতে সে আত্মরা হয়ে হসপিটালে ভর্তি থাকে, তাহলেই আমার মনের ক্ষোভ কিছুটা মিটবে। এর পরের সিনে আমরা জিনাকে দেখতে পাই যে একটা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করছিল। ঠিক তখনই এন্ড্রু, সেরেল আর তাদের কিছু ধনী বন্ধু বান্ধব সেই রেস্টুরেন্টে খেতে আসে। জিনার দূর থেকে তাদেরকে দেখতে পায়। সে আড়ালে গিয়ে লুকিয়ে মনে মনে বলে, এদের কি আর কোনো জায়গা ছিল না যে এই রেস্টুরেন্টেই আসতে হলো? কিন্তু সেরেল আসলে আগে থেকে জানতো যে জিনা এখানে কাজ করে,
তাই সে ইচ্ছা করে জিনাকে খুঁজে বের করে এবং ডেকে বলে, এই যে আমাদের অর্ডারটা নিয়ে যাও। জিনা বাধ্য হয়ে সেখানে আসে এবং মুখে হাসি নিয়ে তাদের সাথে প্রফেশনাল ভাবে কথা বলে। তখন ছেলে তাকে ছোট করার জন্য বলে, শোনো, তুমি হলে এখানকার ওয়েটার আর আমরা হলাম কাস্টমার, তাই একটু রেসপেক্ট বা সম্মান দিয়ে কথা বলো। খাওয়া শেষ করে শেরেল জিনাকে কিছু টিপসের টাকা দেয় এবং তাচ্ছিল্য করে বলে, এটা রেখে খুশি থাকো। এন্ড্রু বুঝতে পারে শেরেল ইচ্ছা করে জিনাকে অপমান করছে, তাই সে শেরেলকে থামানোর জন্য বুদ্ধি করে বলে, চলো চলো, অনেক হয়েছে, এবার আমাদের সবাইকে দ্রুত অফিসে ফিরতে হবে। জিনা মনে মনে খুবই অপমানিত বোধ করে। এরপর জিনা যখন টেবিল থেকে খালি প্লেটগুলো নিয়ে যাচ্ছিল, তখন এন্ড্রু তাকে ফিসফিস করে বলে, তোমার যদি টাকার কোনো প্রবলেম থাকে তবে আমার কাছে চাইতে পারো। জিনা তখন বিরক্ত হয়ে বলে, তোমরা সবাই যে আমার জীবন নিয়ে মজা নিচ্ছ, এটাই আমার জন্য অনেক, এবার দয়া করে তোমরা এখান থেকে চলে যাও। এদিকে নাথানের সে অ্যাসিস্ট্যান্ট জিনার উপরে অ্যাটাক করার জন্য একটা পেশাদার গুন্ডা ভাড়া করে ফেলেছে। জিনা যখন ডিউটি শেষ করে পায়ে হেঁটে একা বাসায় ফিরছিল, তখন ওই গুন্ডা একটা লাঠি হাতে নিয়ে দূর থেকে জিনাকে ফলো করতে শুরু করে। জিনা কোনো মতে হেঁটে তার বাসার সামনে এসে পৌঁছায়, কিন্তু গুন্ডাটা যখনই মারার জন্য এগোতে যাবে, সে দেখে জিনার ঘরের ভেতর আগে থেকে এন্ড্রু বসে আছে। এন্ড্রুকে সেখানে দেখে গুন্ডাটা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু নিজের ঘরে হুট করে এন্ড্রুকে দেখে জিনা পুরো শকড হয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত রাতে আমার ঘরে কি করছো? এন্ড্রু তখন মাতাল গলায় বলে, আমি আসলে। ঠিক এতটুকু বলে সে সরাসরি জিনার গায়ের উপরে পড়ে যায়। এন্ড্রু আসলে প্রচুর ড্রিঙ্কস নেওয়ার কারণে মাতাল ছিল। জিনা আর কোনো উপায় না পেয়ে তাকে টেনে নিজের বেডরুমে নিয়ে যায় এবং তার বিছানায় শুইয়ে দেয়। এরপর সে নিজে নিজে বলতে থাকে, আমার কপালটাই খারাপ, প্রথমে চাকরিটা গেল, আর এখন ঘুমানোর এই শেষ বিছানাটায়ও এই গাথাটা এসে দখল করে নিল। এই বলে জিনা রুমের পাশের সোফায় গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে লি গাড়িতে বসে প্যানির সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। ঠিক তখনই লির মনে হয় পিছন থেকে কোনো একটা গাড়ি তাকে অনবরত ফলো করছে। নিজের সন্দেহ দূর করার জন্য লি হুট করে রাস্তার পাশে গাড়িটাকে থামিয়ে ফেলে এবং একটা দোকানের ভেতরে ঢুকে পড়ে। এরপর সে আড়াল থেকে উকি মেরে দেখতে থাকে যে আসলে কে তাকে নজরে রাখছে। লি লক্ষ্য করে দেখে আর কেউ নয়, স্বয়ং জেজের পার্সোনাল বডিগার্ড তাকে ফলো করছে। এটা দেখে লির মনে কিছুটা খটকা লাগে। সে ভাবে জেজে কি তবে এবার আমার উপরে সন্দেহ করা শুরু করেছে। এদিকে ওই বডিগার্ড তখন দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে জেজেকে একটা ফোন করে এবং বলে, লি মাত্র একটা দোকানের ভেতরে ঢুকেছে, তবে সকাল থেকে সে এমন কোনো উল্টাপাল্টা কাজে করেনি যার জন্য তাকে আমাদের সন্দেহ হতে পারে। বডিগার্ডের কথা শুনে যাতে মনে মনে ভাবতে থাকে, যদি লি আমাদের ভেতরে সে গুপ্তচর না হয় তবে কি এন্ড্রু সেই বেঈমান? নিজের সন্দেহ দূর করতে সে এন্ড্রুকে কল করে, কিন্তু এন্ড্রুর ফোন বন্ধ ছিল। জেজের মনে এবার এন্ড্রুর উপর সন্দেহ একদম 100% শক্ত হয়ে যায়। কিন্তু এন্ড্রু তো তখন জিনার বাসায় গভীর ঘুমে অচেতন ছিল। মাঝরাতে হুট করে তার নেশা কেটে গেলে সে বিছানায় উঠে বসে। ঘরের চারপাশ দেখে সে চমকে ওঠে আর ভাবে, আরে আমি জিনার বাসায় কিভাবে আসলাম? সে যখনই ওখান থেকে বের হতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ে সোফার দিকে। সে দেখে জিনা সোফায় খুব কষ্ট করে গুটিসুটি মেরে শুয়ে আছে। এটা দেখে এন্ড্রুর মনে একটু মায়া হয়। সে আলতো করে জিনাকে কোলে নিয়ে নিজের বেডটার উপরে আরাম করে শুয়ে দেয়। এরপর জিনার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি তোমার সাথে পরে এসে দেখা করব। এই বলে এন্ড্রু পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সকাল হতেই লি মোজোর কাছে চলে যায় এবং বলে, জানেন স্যার, জেজে কিন্তু আমাকে অলরেডি ডাউট করছে। সে তার বডিগার্ডকে লেলিয়ে দিয়েছিল আমার পেছনে। মোজো তখন লিকে বুদ্ধি দিয়ে বলে, পরিস্থিতি যাই হোক না কেন, তোমাকে এখন যে কোনো উপায় হোক একটা বড় চাল চেলে জেজের পুরো বিশ্বাসটা আবার নিজের দিকে টেনে নিতে হবে। তখন লির মাথায় একটা দারুণ প্ল্যান আসে। পরের দিন সে জেজের সে সিক্রেট অফিসে গিয়ে হাজির হয়। দুপুরের দিকে লাঞ্চের টাইম হলে অফিসের সবাই খাওয়া দাওয়া করার জন্য বাইরে চলে যায়, কিন্তু একটা চশমা পরা লোক টেবিল থেকে একদম নড়েনি। সে কম্পিউটারে খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। আসলে ওই লোকটাই আড়ালে লিকে ফাঁসানোর জন্য ফাঁদ পাচ্ছিল। লি সুযোগ বুঝে ওই লোকটা টেবিলের কাছে গিয়ে গল্প করা শুরু করে। ঠিক তখনই ওই লোকের ফোনে একটা আইটেম ডেলিভারির কল আসে। আসলে ওই কলটা অন্য কেউ নয়, লির প্ল্যান অনুযায়ী মোজো নিজেই করেছিল। মোজো ফোনের ওপাশ থেকে ডেলিভারি বয়ের মতো অ্যাক্টিং করে বলে, স্যার, আপনার একটা পার্সেল এসেছে, এটা কোথায় দেব বলুন তো? লোকটি বিরক্ত হয়ে বলে, আমি এখন ব্যস্ত আছি, ওটা নিচে সিকিউরিটির কাছে রেখে চলে যাও। মোজো তখন আমতা আমতা করে বলে, স্যার, নিচে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে পার্সেলটা কোথায় রাখবো? লোকটি তখন রেগে গিয়ে বলে,
নিচে যে কোনো একটা জায়গায় রেখে দাও, আমি পরে গিয়ে নিয়ে নেব। এই বলে সে রাগ করে কলটা কেটে দেয়। এরপর সে লিকে উদ্দেশ্য করে বলে, তুমি একটু এখানে দাঁড়াও, আমি দুপুরের খালি প্লেটগুলো রান্নাঘরে রেখে আসছি। এই বলে সে নিজের ফোনটা সেখানে রেখে চলে যায়। লোকটা চোখ আড়াল করতেই লি তার ফোনটা হাতে নিয়ে নেয় এবং মোজোর যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারটা ওই ফোনে মোজো নাম দিয়ে সেভ করে দেয়। এরপর ফোনটা ঠিক আগের জায়গায় রেখে দৌড়ে জেজের কেবিনে চলে যায়। জেজের কাছে গিয়ে লি হাঁপাতে হাঁপাতে বলে, স্যার একটা সর্বনাশ হয়ে গেছে, আমি একটু আগে মোজোর সাথে কথা বলছিলাম আর ঠিক তখনই আপনার সিক্রেট অফিসের একটা নাম্বার থেকে মোজোর ফোনে কল এসেছিল। আমার দৃঢ় বিশ্বাস ওই লোকটাই আমাদের ঘরের শত্রু, আপনি জলদি গিয়ে চেক করুন। এ কথা শুনে জেজে অনেক রেগে যায়। সে লিকে সাথে নিয়ে ওই লোকের কাছে ছুটে যায়। সে টেবিল থেকে লোকটার ফোন কেড়ে নিয়ে চেক করতেই সেখানে মোজোর নাম আর নাম্বারটা জলজল করছিল। আর ঠিক লির ভাগ্যটা ভালো থাকায় ওই সময় মোজো আবার ওই নাম্বারে কল ব্যাক করে। জেজে রাগে কাঁপতে কাঁপতে কলটা রিসিভ করে কানের কাছে নেয়। উপাস থেকে মোজো তখন বানিয়ে বানিয়ে বলে, কেমন চলছে তোমার কাজ? আমার মনে হয় জেজে সন্দেহ করছে যে তার টিমে একটা স্পাই আছে, সে যেন কোনোভাবেই তোমাকে ধরতে না পারে, তাই একটু সাবধানে থেকো। এ কথা শোনার পর জেজের কাছে একদম পরিষ্কার হয়ে যায় যে এই চশমাওয়ালা লোকটাই হলো আসলে গুপ্তচর। জেজে আর কোনো কথা না শুনেই নিজের বডিগার্ডদের দিয়ে ওই লোকটাকে আচ্ছা করে পিটিয়ে অফিস থেকে বের করে দেয়। আর এই চালটার কারণেই জেজের মন থেকে লির প্রতি সমস্ত সন্দেহ দূর হয়ে যায় এবং লির উপর তার বিশ্বাস আরো 10 গুণ বেড়ে যায়। জেজে তখন খুশি হয়ে লিকে বলতে থাকে, একদম ঠিক সময় তুমি আমাকে এই মূল্যবান তথ্যটা দিয়েছো, কিন্তু এখন একটা বড় প্রবলেম হয়ে গেছে। আমরা আগে যে 30টা ফেক অ্যাকাউন্ট খুলেছিলাম ওগুলো ব্লক হয়ে গেছে, এখন আমাদের আবার নতুন করে আরো 30টা ফেক অ্যাকাউন্ট বানাতে হবে। লি এই গুরুত্বপূর্ণ তথ্য নিজের মাথায় লক করে নেয়। এরপর সে আড়ালে গিয়ে প্যানিকে ফোন করে পুরো আইডিয়াটা শেয়ার করে এবং বলে যে এখন নতুন করে 30টা ফেক অ্যাকাউন্ট তৈরি করবে। আমরা যদি যে কোনো উপায় জেজের ওই 30টা অ্যাকাউন্টকে আমাদের নিজের ফেক অ্যাকাউন্টের সাথে রিপ্লেস করতে পারি তবেই আমাদের মিশন সফল হয়ে যাবে। তাহলে তার সব টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হবে আর এভাবেই আমরা জেজের হাত থেকে সব শেয়ারের টাকা কেড়ে নিতে পারবো। পরের দিন লি, জেজে আর এন্ড্রু একসাথে বসে খাবার খাচ্ছিল। খাবারের টেবিলে জেজে এন্ড্রুর সামনে লির প্রশংসা করে বলে, লি যদি ঠিক সময় ওই লোকে হাতে নাতে ধরিয়ে না দিত তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। আগামী সপ্তাহের মধ্যেই আমাদের সব ফান্ড আমাদের হাতে চলে আসবে, তখন আমরা পুরো ডোডো গ্রুপকে কিনে নেব আর এখানে শুধু আমাদেরই রাজত্ব চলবে। ডোডো গ্রুপে এন্ড্রুর অনেক বড় একটা পজিশন থাকবে। আর এন্ড্রু শুনে রাখো, তুমি লিকে সবসময় নিজের হাতের মুঠোয় রেখো, কারণ ও যেমন বিশ্বস্ত তেমনই বুদ্ধিমান। এন্ড্রু তখন একটু ভাব নিয়ে বলে, আমি ওই পজিশনে গেলে সর্বপ্রথম লিকে চাকরি থেকে বের করে দেব। উত্তরে লি হাসতে হাসতে বলে, তুমি যদি কখনো ওই চেয়ারে বসো তবে তোমার বের করার আগেই আমি নিজে থেকে রিজাইন দিয়ে চলে যাব। জেজে তখন ওদের দুজনকে থামিয়ে দেয়। তখন সেখানে জেজের বডিগার্ড এসে খবর দেয় যে লির পরিবারের মেমোরিয়াল বা স্মৃতিসৌধটা যে জায়গায় আছে ওখান থেকে ওটা সরানো হচ্ছে। বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখবেন, আমরা পুরো গল্পের মধ্যে হিরোকে লি নামে ডেকেছি যাতে আমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়, কিন্তু আসলে এই ড্রামায় জেজে আর বাকিরা ওকে চ্যাং নামে চেনে, কারণ ও নিজের আসল পরিচয় লুকিয়ে এই নতুন নামে কাজ করছিল। আর জেজেরা যে লির পরিবারের কথা বলছে ওটাই আসলে আমাদের হিরো লির আসল পরিবার, যা এই ভিলেনেরা জানতো না। বডিগার্ড এসে বলে ওই মেমোরিয়ালের জায়গার কন্ট্রাক্ট আমরা আর রিনিউ বা নবায়ন করিনি, তাই ওরা ওটা ভেঙে ফেলেছে। জেজে তখন অবহেলার সুরে বলে, এখন আর ওই মরা মানুষের মেমোরিয়ালের কি দরকার, ওদের বলে দাও আমরা কোনো কন্ট্রাক্ট রিনিউ করব না। জেজের মুখে এই কথা শুনে লি ভেতরে ভেতরে পুরো চমকে ওঠে। সে ভাবে এরা এখন আমার পরিবারের শেষ স্মৃতিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তখন এন্ড্রু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কে এই লি আর তার পরিবারের সাথে আসলে কি হয়েছিল? বেচারা লি নিজের পরিবারের এই অপমান দেখে ভেতরে ভেতরে রাগে কষ্টে জ্বলে পড়ে যাচ্ছিল, কিন্তু বাইরে সে বিন্দুমাত্র রিয়াকশন প্রকাশ করে না। লি তখন নিজেকে সামলে নিয়ে টেবিল থেকে দাঁড়ায় আর বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, চেয়ারম্যান আমাকে একটা জরুরি কাজে ডেকেছেন, আমাকে এখনই যেতে হবে। এই বলে সে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই মেমোরিয়ালের দিকে। লি তখন মারাত্মক টেনশনে পড়ে যায় এবং মেমোরিয়ালের অফিসে ফোন করে চিৎকার করে বলতে থাকে, আমার পরিবারের কোনো জিনিসে যেন কেউ হাত না দেয়, আমি এখনই আসছি, ওটা রক্ষা করতে যে টাকা লাগবে আমি দেব, দয়া করে আপনারা ওটা নষ্ট করবেন না। কিন্তু ওপাশ থেকে মেমোরিয়ালের লোক ঠান্ডা গলায় বলে, স্যার অনেক দেরি হয়ে গেছে,
ওগুলো তো এতক্ষণে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। লি এই কথা শুনে পাগলের মতো কবরস্থানের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার পরিবারের চিতাবাম্বের শেষ অবশিষ্ট অংশগুলো একটা বড় গর্তের ভেতর ফেলে দেওয়া হয়েছে। লি দূর থেকে চিৎকার করে বলে, প্লিজ ওগুলো ফেলবেন না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা সবকিছু গর্তের ভেতরে ফেলে দেয়। লি তখন মাটির উপর বসে বসে গর্ত থেকে নিজের পরিবারের স্মৃতিগুলো হাত দিয়ে বের করার চেষ্টা করে। ঠিক তখনই তার নাকে একটা কিছু পুড়ে যাওয়ার গন্ধ আসে। লি একটু দূরে তাকিয়ে দেখে তার পরিবারের যেসব স্মৃতি মেমোরিয়ালে রাখা ছিল, যেমন জামা কাপড় বা ছবি, কর্মচারীরা সে জিনিসগুলো আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এটা দেখে লি দিশেহারা হয়ে আগুনের দিকে ছুটে যায় এবং নিজের গায়ের কোটটা খুলে দিয়ে পিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে প্রায় সবকিছু পুড়ে গেছে। নিজের পরিবারের শেষ চিহ্নটুকু বাঁচাতে না পেরে লির বুকের ভেতরটা কষ্টে ফেটে যায়। সে ওই অর্ধেক পুড়ে যাওয়া জিনিসগুলো বুকের মাঝে জড়িয়ে ধরে কবরস্থানের মাটিতে বসে পাগলের মতো কাঁদতে শুরু করে। আর এই কান্নার মাঝেই জেজের উপর বদলা নেওয়ার আগুন লির মনে দাউ দাউ করে জ্বলতে থাকে। লি চোখ মুছে একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। এখন এই জেজেকে আমার হাত থেকে দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারবে না। আমি খুব শীঘ্রই ওকে নিজের হাতে শেষ করে দেব। আর লির এই ভয়ঙ্কর প্রতিশোধের প্রতিজ্ঞার সাথেই মনস্টার সিরিজের এই টানটান উত্তেজনার পর্বটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্বটি তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি খুব দ্রুত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। খোদা হাফেজ।